এখন যারা রাজনীতি করেন মঞ্চে যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবেন যে আমি কি বলছি, আবার অনেকে বুঝতে পারবেন না। একজন রাজনৈতিক সহকর্মী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। একজন ভালো সৎ প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একজন ভালো প্রতিবেশী যদি পান ভাগ্যের ব্যাপার, কারণ প্রতিবেশীর সঙ্গে সাধারণত ঝগড়া লেগেই থাকে। আর ভালো প্রতিবেশী হলে ঝগড়া কখনোই লাগবে না। ভাই কিছু মনে করেন, আমার গলাটার অবস্থা খুব খারাপ, একটা ওষুধ খাওয়ার কারণে হয়েছে। তো যাই হোক, তো নোমান ভাইয়ের সহকর্মীদের মধ্যে এখন যারা বেঁচে আছেন, নজরুল ইসলাম খান, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ আরও কিছু বেঁচে আছেন, আমরা আছি। তো আল্লাহর রহমত। সেই দিকে নোমান ভাই যখন শরীরে একটু ভেঙে পড়লো, কিন্তু উনি কখনো বলতেন না যে আমার শরীরটা খুব খারাপ। আমরা বুঝতে পারতাম। অনেক মিটিং থেকে ওনাকে আমরা বলেছি যে আপনি বাসাকে রেস্ট নেন, কিন্তু ওনার অনেকটা এতই ভালোবাসতেন দলকে, সকল কাজের সঙ্গে তিনি লেগে থাকতেন। নোমান ভাইয়ের মতো একজন ভালো সৎ নির্মম কর্মী পাওয়া খুব ডিফিকাল্ট। আমি যেটা বলছিলাম যে এখানে যারা বসে আছেন তারা তিলে তিলে অনুভব করবেন যে একজন ভালো সহকর্মী পাওয়া রাজনীতিতে কত দুষ্কর একটা ব্যাপার। কিন্তু আল্লাহ রহমত হয়েছিল, আমরা পেয়েছিলাম নোমান ভাইকে। একসঙ্গে মন্ত্রীও ছিলাম, একসঙ্গে মিছিল করেছি, রাজপথে আন্দোলন করেছি, হাসিনাকে উৎখাত করেছি। বহু স্মৃতি নোমান ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত স্মৃতি যেগুলো বলা যায়। তো আমি একটা জিনিস এখনো আমি বলি, কারণ যখন অনুশোচনা কাজ করে তখন বিবেক বাধা হয়ে দাঁড়ায় না, তখন মন বাধা হয়ে দাঁড়ায় না, তখন বলতে ইচ্ছা করে যে কাজটা ভুল হয়েছিল। নোমান ভাইয়ের এই দলের কাছ থেকে অনেক প্রাপ্তি ছিল, পাওনা ছিল অনেক। উনি দলের জন্য যে কন্ট্রিবিউশন করেছেন সে অনুযায়ী বিএনপির কাছ থেকে ওনার পাওনা ছিল, এবং সেটা দেওয়ার জন্যে দায়িত্ব ছিল আমাদের। আমরা সেটা যথাযথভাবে পালন করতে পারি নাই। আমার যখন মনে হয় তখন আমি নোমান ভাইয়ের ছেলেকে বলি, আমার বন্ধু বান্ধবকে বলি, যারা আরও আমার সহকর্মী ওদেরকে বলি যে লোকটার উপরে অবিচার করা হয়ে গেল। যাওয়ার হয়ে গেছে, এখন তার কিছু করার নাই। আমরা দেখি, আল্লাহর কাছে দোয়া করতে পারি যে নোমান ভাইয়ের মতো বিএনপিতে আমাদের আরও নতুন করে নেতার জন্ম হবে, আরও ভালো তারা করতে পারবে। প্রিয় ভাইয়েরা, নোমান ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, হাসিনা বিরোধী আন্দোলন করেছি। এখন থাকলে হয়তো সামনের কোনো আন্দোলনে আমাদের সহযোগী থাকতো। একটি কথা না বললেই নয় যে গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসুর ইলেকশন হয়েছে। ইলেকশনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাত কারচুপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি। কারণ
আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল। বুঝতে পারছেন? এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। আপনি বলতে পারেন যে হ্যাঁ 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি। কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না, তা আমি বলবো না, বোঝে তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তোবা। আমি আজকে বলে যেতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। এখনো যদি কেউ সামাল না দেন, এখনো যদি নিজেকে কেউ ঠিক না করেন, তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মনে রাখতে হবে বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। মনে রাখতে হবে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। মনে রাখতে হবে এই দেশের এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান। সুতরাং এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই, এখানে দখলদারির কোনো জায়গা নাই। মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখন দখলদাররা বক্তৃতা দেয়, দখলদারি করা যাবে না। বুঝতে পারছেন? আমাদের অবস্থাটা সকলেই মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে কথা বলে, আর বাইরে গিয়েই অপকর্মটা শুরু করে। তো এখন আমরা এই ধরনের লোকগুলোকে কিন্তু আমরা চিনি, আমরা জানি। সাবধান হয়ে যাবেন, চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই, এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না, তারা বিএনপির লোক না, তারা যুক্ত হয়েছে বিএনপির নাম দেয়। তো ভাইরা, কালকে ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। এরা শুধু দেখেন, এদের কারণে 2008 সালে নির্বাচন হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে চায় নাই, জোর করে মুজাহিদ সাহেব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, নির্বাচনে নিয়ে গেলেন। এবং তার ফল কি হলো? জামাত ইসলামের 4 থেকে 5 জন লোকের ফাঁসি হয়ে গেল, আর আমাদের কাছ থেকে চলে গেল সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রিয় ভাইরা, বহুদিন জেল খেটেছি। জেল খেলার এক পর্যায়ে আমার সঙ্গে নিজামী, মুজাহিদ সাহেব, ডাক্তার আবু তাহের এবং যাদের প্রায় 4 জনের ফাঁসি হয়েছে, এরা কিন্তু সকলেই আমার সঙ্গেই ছিল। আমরা একসঙ্গেই ছিলাম, একই জেলে একই সময় ছিলাম। আমি একদিন নিজামী সাহেবকে জিজ্ঞেস করলাম
নিজামী সাহেবকে আমি শ্রদ্ধা রেখে বলছি, জামাতের বোধ হয় আর নেতা আসবে না এমন, উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? নিজে তো গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন, মারলেন তো আমাদেরও জেলখানায় বসে। উনি বললেন আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না, নীরব থাকলেন। পাশে ছিল মুজাহিদ সাহেব, ওনার সঙ্গে আমার বয়সের খুব একটা তফাৎ ছিল না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে নিজামী সাহেব কেন মুজাহিদ সাহেব নির্বাচনে গেলেন কেন? উনি বললেন আপনি বুঝবেন না কেন গেছি। আজকে দুর্ভাগ্য ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল। ওনাদের 5 থেকে 6 জন লোকের ফাঁসি হলো। তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছোটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে, এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভেতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হলো আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন করেছিলেন, এই দেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। আমি মনে করি, বিশ্বাস করি, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলাম, একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ, আর কেউ এটাকে নিরাপদ রাখতে পারবে না। সুতরাং আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে সব কিছু সংশোধন করে আসুন, সামনে আমাদের যা আরও কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষায় জয়লাভের জন্য যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি। আরেকটি কথা আমি বলে যেতে চাই, সেটা হলো ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই। আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্যে চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে, এই কথাটাকে আমি আশা করবো ওদের কাছ থেকে। আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা অনেক কষ্ট করে আমার বক্তব্য শুনলেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবার এখানে আসছিলাম আরও একবার বহু আগে, আবার কবে আসা হয় কবে দেখা হয় আমি জানি না। আপনারা সবাই দয়া করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।